দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়াতে এবং ভালো দাম পেতে নিজস্ব ডিজাইনের উপর জোর দেওয়ার পরামর্শ। পরিবর্তন আনতে হবে উৎপাদন প্রক্রিয়ায়। শুধু চট, বস্তা কিংবা সুতাই নয়, বাজার বাড়াতে পাট থেকে নতুন পণ্য উৎপাদনে জোর। পণ্য বিপণনে ডিজিটাল মার্কেটিংয়ে ঝুঁকছে প্রতিষ্ঠানগুলো। বিজ্ঞাপনী ব্যয়ের 12 ভাগে যাচ্ছে এই মাধ্যমে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। রপ্তানি বাজারে চামড়াজাত পণ্যের ভালো দাম পেতে নিজস্ব ডিজাইনের উপর নজর দিতে হবে। চামড়া খাত সংশ্লিষ্টরা বলছেন, এর জন্য দেশের কারখানাগুলোকে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার বা ওডিএম কারখানায় রূপান্তরের চিন্তা করছেন উদ্যোক্তারা। সদ্য শেষ হওয়া চামড়া ও চামড়াজাত পণ্যের দ্বিতীয় আন্তর্জাতিক সোর্সিং শো ঘুরে জানাচ্ছেন শাহাদাত হোসেন। জুতা, হ্যান্ডব্যাগ কিংবা বেল্ট, চামড়ার তৈরি এমন সব পণ্য এখন যাচ্ছে বিশ্বের 50টির বেশি দেশে। দেশের কারখানাগুলোতে এসব পণ্য তৈরি হয় মূলত বিদেশি ক্রেতাদের পছন্দ মতো তাদের বেঁধে দেয়া ডিজাইনে। অথচ চীন কিংবা ভিয়েতনামে অনেক কারখানা এখন নিজস্ব ডিজাইনের চামড়াজাত পণ্য তৈরি করছে। বিনিময়ে ভালো দামও মিলছে ক্রেতাদের কাছ থেকে, যেখানে এখনও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। চায়নাতে প্রচুর ফ্যাক্টরি এখন ওডিএম ফ্যাক্টরি হয়ে গেছে, অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং। সেখানে কি হচ্ছে, সেখানে ফ্যাক্টরিরা একটা ডিজাইন সলিউশন দিচ্ছে কাস্টমারদেরকে, তখন ম্যানুফ্যাকচারাররা ওইটার জন্য একটা প্রিমিয়াম প্রাইস চার্জ করতে পারে। আমাদের এখানে যখন কাস্টমাররা আসছে, এখানে এসে বেশিরভাগ ফ্যাক্টরিদের সাথে কাজ করছে সবাই ওইএম। সামনের দিকে সময় আসছে ওইএম থেকে ওডিএম এ মুভ করার। যদিও উন্নতমানের চামড়া আর শ্রমিকের কম মূল্যের কারণে এরই মধ্যে এই খাতে বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। তবে চামড়াজাত পণ্য তৈরিতে 150রও বেশি সহায়ক উপকরণ আনতে হয় বাইরে থেকে। এমন আমদানি নির্ভরতা প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে রাখছে বাংলাদেশকে। একটা ব্যাগ বা জুতা বানাতে যা যা ছোট ছোট কম্পোনেন্ট লাগে, আমাদের এই সেক্টরটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা এখনও এটা চায়নার উপর নির্ভরশীল। যখনই আপনি ইম্পোর্টের উপর নির্ভরশীল, আপনার কিন্তু কম্পিটিটিভনেসটা হারিয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। চায়নাতে যে কোনো প্রোডাক্টের অর্ডার দিলে 60 ডেজের মধ্যে সেই এন্ড প্রোডাক্টটা চায়নার থেকে চলে যাচ্ছে, সেখানে আমাদের লেগে যাচ্ছে 90 ডেজ। আমাদের প্রাইসের থেকে সবচেয়ে বেশি আমাদের চ্যালেঞ্জ যেটা রয়ে গেল, যে সেটা হলো আমাদের লিড টাইম। সেখানে আমাদের যে কম্পিটিটিভ এজ রয়ে গেছে, সেখানে আমরা হারাচ্ছি। এর মাঝেও ভালো খবর হচ্ছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চীন থেকে অনেক ক্রেতাই এখন আসছে বাংলাদেশে, যার দেখা মিলেছে রাজধানীতে শেষ হওয়া চামড়াজাত পণ্য ও জুতার দ্বিতীয় আন্তর্জাতিক প্রদর্শনীতেও। তবে ভালো দাম পেতে এসব ক্রেতার সাথে দর কষাকষিতে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। For many years they were made in China, but they really don't make them in China anymore because of this difficulty of finding labor and costs. But Bangladesh is ideal. চায়না থেকে একটা জোয়ার আসছে অর্ডারে, যেটা আমাদের ধরতে হবে, কিন্তু ভেরি কেয়ারফুলি এটা আসলে হ্যান্ডেল করার ব্যাপার আছে। কারণ যেই কস্টিং আমরা অফার করছি, এখানে আসা মানে মানুষ মনে করছে চিপ। এটা চিপার, আমি বলবো যে কম্পারেটিভলি চিপার, কিন্তু চিপ ভেবে লসে কাজ করাটা আসলে বুদ্ধিমানের কাজ করার জন্যই হবে না। হিসেব বলছে 2017-18 অর্থ বছরে চামড়া খাত থেকে রপ্তানি আয় এসেছে $1085 কোটি, যার অর্ধেকের বেশি আসে জুতা রপ্তানি থেকে, প্রবৃদ্ধি 5 ভাগের বেশি। তবে একই বছর চামড়াজাত পণ্যের রপ্তানি 27 ভাগ কমে গেছে তার আগের অর্থ বছরের চেয়ে। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্ববাজারের চাহিদার সাথে তাল মেলাতে পারছে না পাট পণ্য, যার ফলে গেল এক দশকে এই পণ্যের রপ্তানি বাড়লেও প্রবৃদ্ধি আসেনি কাঙ্ক্ষিত হারে। বিশ্লেষকরা বলছেন, পণ্যের বহুমুখীকরণ আর সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা নিশ্চিত না হয় এই পিছিয়ে পড়ার বড় কারণ। রোববার রাজধানীতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। প্রতি বছর 75 লাখ বেল কাঁচা পাট উৎপাদন হয় দেশে। এর মধ্যে 61 লাখ বেলই ব্যবহার হয় অভ্যন্তরীণ বাজারে। বাকি 14 লাখ বেল রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে কাঁচা পাট আর পাটজাত পণ্য হিসেবে। হিসেব বলছে, গেল অর্থ বছরে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে 8,318 কোটি টাকার মতো, যা আগের বছরের চেয়ে মাত্র 186 কোটি টাকা বেশি। গত কয়েক বছরের যে প্রবৃদ্ধি, বৈশ্বিক পর্যায়ে যে পাট বা পাটজাত পণ্যের আমদানির প্রবৃদ্ধি কিন্তু একটা জায়গায় কিন্তু আটকে থাকছে, এটা কিন্তু বাড়ছে না। যদি নাই বাড়ে, তাহলে আমরা উৎপাদন করে কার কাছে বেচবো? সুতরাং সেই চ্যালেঞ্জটি কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, যে পাটের ক্ষেত্রে যে পলিথিনের, পলিপ্রোপাইলিনের যে চ্যালেঞ্জ, আর পাটের ক্ষেত্রে বাজারের যে চ্যালেঞ্জ। একই জিনিসের বাজার অনেক বেশি হবে যদি আপনি কম দামে বিক্রি করতে পারেন, একই জিনিসের বাজার অনেক ছোট হয়ে যাবে যদি আপনার দাম বেশি হয়। বেসিক গন্ডগোলটা এই জায়গায় যে আমরা যা উৎপাদন করছি তা কস্ট এফেক্টিভ উৎপাদন হচ্ছে না। যদি আমরা কস্ট এফেক্টিভলি উৎপাদন করতে পারতাম, তাহলে আমরা বাজার পেতাম।
প্রতি বছর বাংলাদেশ যে পরিমাণ পাটপণ্য রপ্তানি করে তার প্রায় ৮০ ভাগই যায় সুতা হিসেবে। এর বাইরে বড় আকারে রপ্তানি হচ্ছে কাঁচা পাট, পাটের বস্তা। তবে আয়ের দিক থেকে সবচেয়ে পিছিয়ে বহুমুখী পাটপণ্য। ব্যবসায়ীদের হিসেবে বর্তমানে ব্যাগ, শতরঞ্জি সহ ১৩৫ ধরনের পাটপণ্য তৈরি হয় দেশে, যদিও তার বাজার পাওয়া যায়নি এখনো। সেলুলোজের সোর্স হলো আমাদের পাট এবং সারা বিশ্বে আমাদের সবচেয়ে বড় সোর্স এই পাটের থেকে সেলুলোজ পেতে পারি। সেই সেলুলোজতে আমরা কি করতে পারি? ভিসকস তৈরি করতে পারি। কার্বন ন্যানো ক্রিস্টালের নাম শুনেছেন, কার্বন ন্যানো টিউবসের নাম শুনেছেন, যেটা অত্যন্ত দামি জিনিস এবং অনেক বেশি বিজ্ঞানীরা আজকাল এটা নিয়ে নাড়াচাড়া করছে করার জন্য। এবং মেডিকেল ডিভাইস তৈরি করেছে, মেডিকেল ইউজের জন্য তৈরি করেছে, এটা দিয়ে হিউম্যান বডিতে প্ল্যান্ট করছে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে পাটের একটা ফাইবার সেই স্টিলের চেয়ে 22 গুণ বেশি শক্ত। সেই 22 গুণ দরকার নাই। আমি যদি স্টিল পর্যন্ত যেতে পারি তাহলে তো আমি স্টিল বানাইতে পারি। সেই সঙ্গে সরকারি মালিকানাধীন পাটকলগুলোকে আধুনিকায়নেরও তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। বর্তমানে দেশে ২৩০টি পাটকল চালু রয়েছে। এটা উৎপাদন করা যায় কিনা আমরা একটা কমিটি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের ডিজিটাল মার্কেটিং জনপ্রিয় হচ্ছে দিন দিন। পণ্য বিপণনের এই মাধ্যমের দ্বারস্থ হচ্ছে ছোট থেকে বড় সব প্রতিষ্ঠান। হিসেব বলছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো তাদের মোট বাজেটের ১২ ভাগ ব্যয় করছে এই খাতে, যা আগামী বছর বেড়ে দাঁড়াবে ১৭ ভাগে। ফয়সাল শোভনের রিপোর্টে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে কোনো ওয়েবসাইট হোক, মোবাইল কিংবা ডেস্কটপ, ইন্টারনেট দুনিয়ায় ঢু মারলে বিজ্ঞাপন চোখে পড়বেই। সবাই যে একই ধরনের দেখবেন তাও নয়। ব্যবহারকারীর আচরণ, রুচিসহ তথ্যপাত্য বিশ্লেষণ করে তার প্রয়োজনীয় পণ্য বা সেবাগুলি বিভিন্ন উপায়ে তুলে ধরা হচ্ছে, যা পরিচিত ডিজিটাল মার্কেটিং হিসেবে। দেশের মোবাইল অপারেটর থেকে শুরু করে ভোক্তা পণ্য নির্মাতা সবাই এখন এই মাধ্যমেই ঝুঁকছে। এই মিডিয়াতে ইনভলভ হওয়ার ফলে এবং আমাদের ব্র্যান্ডগুলোর যে অ্যাক্টিভিটিস বাড়ানোর ফলে আমরা ডিরেক্টলি সরাসরি আমাদের কনজিউমারের সাথে অন টু অন কথা বলতে পারতেছি, তাদের ফিডব্যাক নিয়ে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডেভেলপ করতে পারতেছি। সো ওভারঅল প্রাণ অ্যান্ডফুল গ্রুপ আমাদের কনসার্নটা হচ্ছে যেন আমরা কনজিউমারের সাথে বেটার কানেক্টিভিটি স্থাপন করার জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এই অ্যাক্টিভিটিসগুলো বাড়াচ্ছি অ্যান্ড এটা অব্যাহত থাকবে। কনজিউমাররা যখন ডিফারেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে আছে, সো আমাদেরকেও কিন্তু তাদেরকে অ্যাটেন্ড করার জন্য বা তাদেরকে সার্ভ করার জন্য ডিজিটাল মার্কেটিং টুলটাকেই বেশি ইউজ করা হচ্ছে। আগে আমরা যেটা ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট চিন্তা করতাম, আমরা বেশ ভালোভাবেই আপনার টোয়াইস থ্রাইস টাইমস আমরা অলরেডি এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো 10 টাইমসও আমরা করছি ইনভেস্টমেন্ট ডিজিটাল। ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো যে শুধু বিজ্ঞাপন তৈরি করে তা নয়, কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং থেকে শুরু করে গ্রাহকের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় মাধ্যম তৈরি, কন্টেন্ট ডেভেলপমেন্ট সহ ডিজিটাল দুনিয়ার যাবতীয় সমাধানই দেয় তারা ব্র্যান্ডগুলোকে। তেমনই সেবা দিচ্ছে ম্যাগনেটো ডিজিটাল গেল 5 বছর ধরে। তো এখনও ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, ভাইবার বলেন, এগুলোতে মানুষ অনেক টাইম দিচ্ছে। সো অতএব এগুলোতেই এখন আপনার ইটস এ বিগ ফোকাস ফর ব্র্যান্ডস। আমরা কন্টেন্ট ডেভেলপমেন্ট করি, যেটা সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে, অন্যান্য মিডিয়ামের জন্য হতে পারে। সো স্টার্টিং ফ্রম কন্টেন্ট ডেভেলপমেন্ট, মিডিয়া বাইং, তারপর আমরা প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট করি, উইচ ইজ এ বিগ থিং দ্যাট উই ডু। তাছাড়া আমরা আরেকটা মূলত একটা জিনিস করি যে আমরা স্ট্র্যাটেজিটা দিই। বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ের শুরুটা অবশ্য হয়েছিল বছর 10 আগে। সে সময়কারই একটি প্রতিষ্ঠান অ্যানালাইজেন, যারা দেশের 22টি ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং করছে। সিঙ্গাপুর অফিসের মাধ্যমে সেবা দিচ্ছে আরও 6টি দেশেও। তাদের হিসাবে 700 থেকে 800 কোটি টাকার ডিজিটাল মার্কেটিংয়ের বাজার রয়েছে বাংলাদেশে, যা প্রতি বছরই বাড়ছে। আমরা যখন শুরু করেছিলাম প্রায় 7-8 বছর আগে প্রথম প্রপার ডিজিটাল ক্যাম্পেইন করেছিলাম, তখন লেস দেন 1% টোটাল বাজেট, মানে পুরো মার্কেটিংয়ের বাজেটের খরচ করা হতো ডিজিটালে। এখন গত বছর ওভারঅল ইন্ডাস্ট্রি ধরে টিভিকে সহ কনসিডার করে আমরা অলরেডি 12%-এ পৌঁছে গেছি এবং এই বছর ধরা হচ্ছে আমরা 17% ক্রস করতে যাচ্ছি আর কি। আমরা যখন শুরু করছিলাম, আমরা বাংলাদেশের প্রথম এজেন্সি যেটা নিয়ে কাজ করা শুরু করি, আমাদের এখন কাউন্টের হিসাব নেই আর কি। আমরা শুনেছি 1000 নাকি ক্রস করেছে। 1000 এজেন্সি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কাজ করছে। বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ের এই লেনদেন থেকে বড় অঙ্কের আয় করছে ফেসবুক, গুগলের মতো বৃহৎ টেক প্রতিষ্ঠানগুলো, যা এখন করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে রাজস্ব বিভাগ। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শীতে গাইবান্ধার কোচা শহর মহিমাগঞ্জ ও শালমারা ইউনিয়নের তৈরি সোয়েটার, মোজা বা টুপির চাহিদা দেশ জুড়ে। কয়েক কোটি টাকার হুঁশিয়ারি পণ্য বিক্রি হয় এক শীত মৌসুমেই। কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে প্রসার হচ্ছে না এই শিল্পের। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেউ সুতা কাটছেন, কেউ বা তৈরি করছেন সোয়েটার অথবা অন্য হুঁশিয়ারি পণ্য।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর, মহিমাগঞ্জ ও শালমারা ইউনিয়নের অন্তত ৭০টি গ্রামের দৃশ্য এমন। দেশজুড়ে এখানকার তৈরি পণ্যের চাহিদা থাকায় এসব গ্রাম এখন পরিচিতি পেয়েছে হোশিয়ারি পল্লী হিসেবে। মুজোর থেকে শুরু করে মুজো, মাফলার, সুইটার, মেয়েদের কাটিংয়ের এবং বাচ্চাদের টুসে সবগুলো তৈরি হয়। এখানকার মালগুলো বিভিন্ন জায়গায় চলে যায়, ঢাকা যায়, নারায়ণগঞ্জ যায়। ঢাকায় চাকরি করলাম গার্মেন্টসে, গার্মেন্টস চাকরি করার পরে ওটা পোষায় না, আমার এই জায়গায় ৮০০-৯০০ টাকা দিন পরে আমি এই জায়গায় চাকরি করি। বাইরে যাওয়া যেতে নিজের এলাকায় খুব সুন্দরভাবে কাজ কাম করে আমাদের জীবন ভালোই চলতেছে। সারা বছর হোশিয়ারি পণ্য উৎপাদিত হলেও শীত মৌসুমে বেড়ে যায় এসব কারখানার কাজ। এই সময় কয়েক কোটি টাকার পণ্য বিক্রি হলেও ওই এলাকায় কোনো ব্যাংক না থাকায় ঝুঁকি নিয়ে টাকা লেনদেন করতে হয় বলে জানান ব্যবসায়ীরা। রয়েছে বিদ্যুৎ বিভ্রাট সহ নানা সমস্যা, এতে ব্যাহত হচ্ছে পণ্য উৎপাদন। ৩ ঘন্টা ৪ ঘন্টা এমনকি দেখা যায় একদিনই বিদ্যুৎ থাকে না। যোগাযোগ ব্যবস্থাটা, এই যোগাযোগ ব্যবস্থাটা যদি আরো ভালো হইতো তাহলে এখানকার ব্যবসাটা আরো সম্প্রসারিত হয়তো। এই ব্যবসার টাইমে কোটি কোটি টাকা লেনদেন হয়। আমাদের এখানে একটা সরকারিভাবে কোনো ব্যাংকের বুথ করা দরকার। আমরা এমন মাল করছি ইন্ডিয়ানের ক্যাটাগরি দেই, কিন্তু ইন্ডিয়ান মালগুলো ছাড়ে আপনার কম রেটে, আমাদের মূল্যটা একটু বেশি হয়ে যায়, যার কারণে ইন্ডিয়ান মালগুলোই জনগণ কেনে বেশি। হিলি বর্ডার দিয়ে মালগুলো ঢোকে, এই পাশে যদি একটু চেকিং করা থাকতো তাহলে আমাদের মালটা একটু বেচতে সুবিধা হতো। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে এই শিল্পের আরও প্রসার ঘটবে বলে জানান বিসিকের উপব্যবস্থাপক। ওখানে স্বল্প সুদে ঋণ প্রদান করা প্রয়োজন, যেখানে ব্যাংক একটা স্থাপন করা দরকার। ব্যাংক না থাকার কারণে তারা উচ্চ সুদে বিভিন্ন এনজিওদের কাছ থেকে তারা ঋণ নিয়ে তারা লাভবান হতে পারছে না। হোশিয়ারি শিল্পের উন্নয়নে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও কারিগররা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসসিএক্স 29 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5276-এ। বেচাকেনা হয়েছে 569 কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 110টির, কমেছে 184টির দর, আর অপরিবর্তিত ছিল 31টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট ডাউন ছিল 0.56%। আমরা যদি লার্জ ক্যাপ সেক্টরসগুলো দেখি, এর মধ্যে থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর ছাড়া সবগুলো মেজর সেক্টরই আজকে ডাউন ছিল। পার্টিকুলারলি ব্যাংকস সেক্টর প্রায় 1% ডাউন ছিল। তাছাড়া আমরা যদি টোটাল টার্নওভার দেখি, তো টার্নওভার ছিল মাত্র 560 কোটি টাকা, যেটা বছরের অ্যাভারেজের সমানই। যা আমার মনে হয়, যেটা নির্বাচন যেহেতু সামনে আসছে, ইনভেস্টরদের আগ্রহ খুব একটা নাই, তাই নেগেটিভ ছিল বলতে পারি, এবং পার্টিসিপেশনও মার্কেটে খুব একটা বেশি ছিল না। তাছাড়া আমরা যদি টপ 10 গেইনার দেখি, টপ 10 লুজার এবং টপ 10 ট্রেডেড শেয়ারসগুলো দেখি, এর মধ্যে থেকে কোনো ব্লু চিপ স্টকস ছিল না, যেটার কারণে আমরা বলতে পারি যে ইলেকশনের কারণে হয়তোবা ইনভেস্টরদের আগ্রহ খুব একটা এখনও দেখা যাচ্ছে না। তাছাড়া সবচেয়ে বেশি ট্রেডেড শেয়ার ছিল আজকে খুলনা পাওয়ার কোম্পানি। তো আমরা আগেও দেখেছি এই শেয়ারটার প্রতি আগে অনেক আগ্রহ ছিল ইনভেস্টরদের, তো আজকে সেলিং প্রেশার ছিল। মূল কারণ হতে পারে যে কোম্পানিটা যা ডিভিডেন্ড দিয়েছে তা হয়তো বা ইনভেস্টর এক্সপেকটেশন মিট করতে পারেনি। অনেক টানাপোড়েনের পর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিটকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় নেতারা। রোববার ব্রাসেলসে অনুষ্ঠিত জোটের বিশেষ সম্মেলনে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর করার চুক্তিতে স্বাক্ষর করেন তারা। সেই সঙ্গে এই সিদ্ধান্ত কার্যকর করতে ব্রিটিশ পার্লামেন্টের প্রতিও আহ্বান জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টানা 1.5 বছরের আলোচনা, নাটকীয়তা আর বিতর্কের সমাপ্তি হলো রোববার 1 ঘন্টারও কম সময়ের এই বৈঠকে ব্রাসেলসে, যেখানে ইউরোপের 27 দেশের শীর্ষ নেতারা যোগ দিয়েছিলেন ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদের চূড়ান্ত অনুমোদন দিতে। আমি পক্ষে ভোট দেব, কারণ এটি উভয় পক্ষের জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো চুক্তি। এই বিচ্ছেদ প্রক্রিয়া যতটা সম্ভব সহজ করতে যা যা করা দরকার সবই করা হবে। ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে তার মৌলিক অবস্থার পরিবর্তন করবে না, তাই ব্রিটিশ পার্লামেন্টেও এই চুক্তি পরিবর্তন হবে না বলেই আশা করছি। এখন সময় সবার দায়িত্ব নেবার। আমরা সবার সঙ্গে সমঝোতা করে এই চুক্তি চূড়ান্ত করেছি। এখানে যুক্তরাজ্যের বিপক্ষে কিছুই নেই।
এখানে কেউ জিতেনি, আবার কেউ হারেওনি। যদিও এমন নিরঙ্কুশ অনুমোদন পেতে শেষ মুহূর্তে খানিকটা বেগই পেতে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে। স্পেন তাদের ভূখণ্ড বেষ্টিত ব্রিটিশ শাসনাধীন জিব্রাল্টারের ব্যবহার আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায়। তবে শনিবারের সেই অনিশ্চয়তা বেশি এগোতে দেয়নি যুক্তরাজ্য। জানিয়েছে শর্ত মেনে জিব্রাল্টারের ভবিষ্যৎ নিয়ে ইউর সঙ্গে পৃথক চুক্তি করবে তারা। তবে তার আগে ব্রেক্সিটের এই সিদ্ধান্ত কার্যকর করতে চুক্তিটি এখন যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ হতে হবে। এখনও অনেক কিছু করার বাকি আছে। এখন হাউস অব কমন্স চুক্তির খসড়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে। আমি মনে করি আমরা একটি শৈল্পিক কূটনীতির উদাহরণ সৃষ্টি করেছি। আমি কোনো না ভোটের আশা করছি না, আমি টেবিলে হ্যাঁ ভোটের আশা করছি, এর চেয়ে বেশি কিছু নয়। আমরা দ্রুতই সবকিছুই সমাধান দেখতে পাবো বলে আশা করছি। এই বৈঠকে যোগ দেওয়ার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এক খোলা চিঠিতে চুক্তি বাস্তবায়নে দেশবাসীর কাছে সহায়তা চান। ডিসেম্বরের শুরুতেই দেশটির পার্লামেন্টে সংক্রান্ত ভোটটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী 2019-এর 29শে মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাবে যুক্তরাজ্য। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।